বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি শুরু করতে যাচ্ছি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। এর আগে চতুর্থ অধ্যায়ের 3টি ক্লাস হয়েছিল। আজকে চতুর্থ অধ্যায়ের চতুর্থ ক্লাস। তো গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম সমচ্ছেদ বিন্দু কিভাবে নির্ণয় করতে হয় বা সমচ্ছেদ বিন্দু কাকে বলে, এবং সমচ্ছেদ বিন্দু গাণিতিকভাবে আমরা করেছিলাম। তো এরপরে আমি গত ক্লাসে আরও 2টি সূত্র লিখে দিয়েছিলাম, যে নিরাপত্তা প্রান্ত কিভাবে বের করতে হয় সেটি দেখিয়েছিলাম, এবং আরেকটি সূত্র দেখিয়েছিলাম প্রয়োজনীয় বিক্রয় একক কিভাবে বের করতে হয়। তো আজকে আরও একটা বিষয় নিয়ে আসছি, যেটা হচ্ছে পরিচালন মুনাফা। কিভাবে পরিচালন মুনাফা বের করতে হয় সেটা আমরা দেখব। তো ফার্স্ট আমরা পরিচালন মুনাফার অঙ্কগুলো করব, সমচ্ছেদ বিন্দু একক এবং টাকায় কিভাবে নির্ণয় করে সেটি করব। তো যাই হোক, পরিচালন মুনাফা করার জন্য আমাদের সূত্র সবারই জানা দরকার। পরিচালন মুনাফা আসলে কিভাবে বের করতে হয় সেটা আমাদের জানা দরকার। এটা তোমরা পরিচালন মুনাফা অ্যাকাউন্টিংও করেছো, যে কিভাবে পরিচালন মুনাফা বের করতে হয়। তো পরিচালন মুনাফা বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। তো এখন দেখো, আমি এখানে পরিচালন মুনাফার সূত্রটা জাস্ট তোমাদেরকে একটু দেখাবো, তারপরে আমরা। তো এখানে দেখতে পাচ্ছ পরিচালন মুনাফা। কোশ্চেনে যদি বলে পরিচালন মুনাফা বের করো, সেক্ষেত্রে আমাদের সূত্রটা এমন হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। তো আমরা পরিচালন মুনাফা যখন বের করব, তখন আমাদের বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করব, এরপরে স্থায়ী ব্যয় যদি থাকে সেটা মাইনাস করব। তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা পেয়ে যাব। ওকে, আমরা একটা উদ্দীপক দেখব। এই উদ্দীপকটা আমরা সলভ করার চেষ্টা করব, যে কিভাবে উদ্দীপকে কোশ্চেনগুলো থাকবে সেটা আমরা দেখব। আচ্ছা, তো আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের উদ্দীপকটা একটু দেখে নিই। তো উদ্দীপকটা আমি তোমাদের দেখার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। তো উদ্দীপকটা কিভাবে থাকবে আমরা এটা সাজিয়ে নিচ্ছি। মনে করো একটি প্রতিষ্ঠান, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় অন্যান্য তথ্য দেওয়া আছে, বা অন্যান্য তথ্য নিম্নরূপ। সংক্ষেপে লিখলাম অন্যান্য তথ্য নিম্নরূপ। ওকে, তো দেখো আমাদের কি তথ্যগুলো দেওয়া আছে, আমরা তথ্যগুলো দেখে নেই। ফার্স্ট আমার তথ্য কি ছিল? বিক্রয়। ফার্স্ট কি ছিল? বিক্রয়। আমি লিখে নেই, এখানে বিক্রয় আমাদের দেওয়া আছে 20,000 প্যাকেট। 20,000 প্যাকেট। 20,000 একক বা প্যাকেট একই কথা। এরপরে বিক্রয় দেওয়া আছে। নেক্সট হচ্ছে বিক্রয় মূল্য। এখানে ব্র্যাকেটে এরকম লেখা থাকতে পারে প্রতি একক বা প্রতি প্যাকেট একই কথা। প্যাকেট এবং হচ্ছে প্রতি একক একই কথা, কিন্তু এভাবে দেওয়া থাকতে পারে। এখানে লেখা আছে মনে করো 11 টাকা। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে বা এই প্রতিষ্ঠানে বিক্রি হয় 20,000 প্যাকেট পণ্য বিক্রি হয়, এবং প্রতি প্যাকেটের মূল্য বলা হয়েছে 11 টাকা। এবং পরিবর্তনশীল ব্যয় এটিও দেওয়া আছে। পরিবর্তনশীল ব্যয়, তো পরিবর্তনশীল ব্যয় আমাদের দেওয়া আছে 6 টাকা। এটাও প্রতি প্যাকেট, অর্থাৎ একক প্রতি বলা হয়েছে। তো এটাও প্রতি প্যাকেট। আমি এখানে এরকম ডট ডট দিয়ে লিখলাম, অর্থাৎ বিক্রয়, টোটাল বিক্রয় 20,000 প্যাকেট,
প্রতি প্যাকেটের বিক্রয় মূল্য 11 টাকা, প্রতি প্যাকেটের পরিবর্তনশীল ব্যয় 6 টাকা। তো এখানে এই এতটুকু উদ্দীপক, তো এই উদ্দীপক থেকেই তোমাকে বিভিন্ন কোশ্চেন বিভিন্নভাবেই কিন্তু বের করতে বলতে পারে। সেক্ষেত্রে আমরা কোশ্চেনগুলো একটু লিখে নিই। আমি গ নাম্বার কোশ্চেন থেকে আমি লিখি, গ নাম্বার কোশ্চেন একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, যে সমচ্ছেদ বিক্রয়। তো কোশ্চেনটা এরকম, সমচ্ছেদ বিক্রয় কত একক, এটা আমাকে বের করতে বললো। তার মানে সমচ্ছেদ বিক্রয় কত একক মানে হচ্ছে সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয় আমার কত হয়েছে সেটা এককে। আমি গত ক্লাসে বলেছিলাম সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের দুটি সূত্র, একটা হচ্ছে একক নির্ণয়ের সূত্র আর একটা হচ্ছে টাকায় নির্ণয় করার সূত্র। আমরা দুটিই শিখেছি। যেহেতু আমাদের একক বের করতে বলছে সেহেতু আমরা কি বের করব, একক বের করব। তো নেক্সট কোশ্চেনে আমরা কি বল দেখতে পারি। নেক্সট কোশ্চেনটা ছিল 10,000 এবং, কোশ্চেনটা এরকম, 10,000 এবং 15,000 প্যাকেট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের তুলনামূলক লাভ ক্ষতি নির্ণয় করো। কোশ্চেন দেখে আমরা, উদ্দীপকটা দেখে আমরা কোশ্চেনটা দেখব যে আসলে কোন কোশ্চেনে কি বের করতে বলা হয়েছে। তো আমি গ নাম্বার কোশ্চেনে দেখলাম সমচ্ছেদ বিক্রয় কত একক, তার মানে আমি সহজেই বুঝতে পেরেছি সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করতে হবে। দেন কোশ্চেনটি 10,000 এবং 15,000 প্যাকেট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের তুলনামূলক লাভ ক্ষতি, তার মানে এখানে সুন্দর করেই বলা আছে লাভ বা ক্ষতি বের করো। অর্থাৎ আমার ক্লাস শুরুর আগেই আমি যেটা তোমাদেরকে কি করেছিলাম, একটা সূত্র লিখে দিয়েছিলাম যে পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি, এটি কিন্তু লাভ বা ক্ষতি বোঝাচ্ছে। তার মানে আমাকে কি বের করতে হবে, পরিচালন মুনাফার সূত্র দিয়ে এটি বের করতে হবে। বুঝতে পারছি? তো আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। তো সমচ্ছেদ বিক্রয় আমাদের সূত্রটি সবারই জানা আছে। সমচ্ছেদ বিক্রয় একক কিভাবে বের করতে পারি, সমচ্ছেদ বিন্দু বলতে পারে, সমচ্ছেদ বিক্রয় বলতে পারে। তো আমরা কোশ্চেনটা দেখলাম, এখন আমরা এটা সলভ করব। তো চলো আমরা এটা সলভ করে নিই। তো আমাদের কি কি ছিল, আমি ইনফরমেশনটাও মুছতে হবে কারণ আমাদের অঙ্ক করতে হবে, তাই এগুলো সব মুছে দিতে হবে। তো ফার্স্ট আমাদের সমচ্ছেদ বিক্রয় একক বের করব। তো লেখো সমচ্ছেদ বিন্দু, গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার, সমচ্ছেদ বিক্রয় যেটাকে আমরা বের করতে বলছে একক বা সমচ্ছেদ বিন্দু, একই কথা, একক। আমাদের সূত্রটি কি জানাচ্ছে সবার? তো আমাদের সূত্রটি ছিল এরকম, স্থির ব্যয়, তো স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় আমরা বিভিন্ন নামেই বলতে পারি, বা স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। তো স্থায়ী ব্যয়, তো আমরা স্থির ব্যয় অথবা স্থায়ী ব্যয়, মনে করো এখানে তোমার কোশ্চেনই লেখা ছিল যে আমরা, এর আগের কোশ্চেনটা আমি লিখে দেই না, স্থির ব্যয় বলা ছিল 60,000 টাকা। 60,000 টাকা এটা ধরে নিলাম, স্থির ব্যয় কত ধরে নিয়েছি, 60,000। আর যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো কিন্তু এখানে ছিল। তো দেখো স্থির ব্যয় ডিভাইড আমার কি ছিল, একক প্রতি বিক্রয় মূল্য। আমাদের সূত্রটি সবার জানা দরকার যে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তো আমাদের সূত্রটি আবার বলছি, স্থির ব্যয় ডিভাইডেড একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি, আমি সূত্রটি আবার বলছি তোমাদেরকে, সমচ্ছেদ বিক্রয় একক বা বিন্দু যদি তোমাদেরকে বলে সেক্ষেত্রে আমাদের সূত্রটি কি, স্থির ব্যয় ডিভাইডেড একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়।
তো আমরা এখানে সূত্রে আমাদের কি ছিল, স্থির ব্যয় কি ছিল, স্থির ব্যয় হচ্ছিল ৬০,০০০ এবং একক প্রতি বিক্রয় মূল্য আমাদের কত দেওয়া ছিল, দেখো আমাদের এর আগের কোশ্চেনে যেটা ছিল ১১ টাকায়, ১১ টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত দেওয়া আছে, ৬ টাকা দেওয়া আছে। তো এখানে ৬ টাকা বসালাম। তো দেখো ৬০,০০০ ডিভাইড ১১ থেকে ৬ গেলে কত থাকে, ৫, অর্থাৎ এখানে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে কত হয়, ১২,০০০। তার মানে এখানে একক, অর্থাৎ গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার এতটুকুই। তো আমরা কিভাবে সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করে সেটা আমরা বুঝতে পারলাম। তো দেখো এরপরে আমরা যেটা করব, যে আমাদের বলেছিল যে ১০,০০০ এবং ১৫,০০০ প্যাকেট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের তুলনামূলক লাভ বা ক্ষতি। তো আমাদের লাভ বা ক্ষতি বের করতে হবে, অর্থাৎ দুইভাবে বের করতে হবে, অর্থাৎ ১০,০০০ যখন দিয়েছে এবং ১৫,০০০ যখন দিয়েছে তো সেই অনুযায়ী আমাদের বের করতে হবে। তো আমরা গ নাম্বার কোশ্চেনটা করে নিই। কি বলেছিল, প্রথমে ছিল ১০,০০০, তো আমরা লিখে নিই ১০,০০০ প্যাকেট পণ্য বিক্রয়ের ফলে লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি। তো লাভ বা ক্ষতি আমাদের, আচ্ছা, তো ১০,০০০ প্যাকেট পণ্য বিক্রয় ফলে লাভ বা ক্ষতি নির্ণয়। তো আমাদের কি ছিল সূত্রটা, আমি আবার লিখে দিচ্ছি, দেখো এখানে লাভ বা ক্ষতি দিয়েও লিখতে পারি অথবা পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সূত্রটি কি, দেখো এর আগে আমি লিখে দিলাম। পরিচালন মুনাফার সূত্রটি হচ্ছে বিক্রয়, বিক্রয় বলতে এখানে টোটাল বিক্রয়কে বোঝানো হয়েছে, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়, স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। তো এখন আসো বিক্রয়, আসলে টোটাল বিক্রয় আমাদের এখানে কি দেওয়া আছে, দেখো বিক্রয় প্যাকেট দেওয়া আছে, অর্থাৎ যখন আমাকে মুনাফা বের করতে বলবে তখন কিন্তু আমাদের টাকা, এটা খেয়াল করতে হবে, টাকার কথা খেয়াল করতে হবে, অর্থাৎ বিক্রয়ের টাকা দেওয়া নেই, আমাদের কত বিক্রয় করেছি সেটি দেওয়া আছে। ২০,০০০ প্যাকেট বিক্রয় করেছে বাট টাকার পরিমাণ দেওয়া নেই, তাহলে টাকার পরিমাণ কিভাবে বের করবো, খুব সহজ কথায়, একটা প্রতিষ্ঠান ২০,০০০ প্যাকেট উৎপাদন করেছে আর প্রতি প্যাকেটের বিক্রয় মূল্য নির্ধারণ করেছে যত টাকা, ওই টাকাকে ওই প্যাকেট দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে আমরা মোট বিক্রয়ের পরিমাণ পাবো। এটা তোমরা খুব সহজেই বুঝতে পারো। এখানে বলা হচ্ছে ১০, অর্থাৎ বিক্রয় যখন সে করছে তাহলে কত বিক্রয় করছে, এক্ষেত্রে ১০,০০০। কত বিক্রয় করছে, দেখো আমরা এখানে কত বলা হয়েছে, ১০,০০০ প্যাকেট পণ্য বিক্রয়ের ফলে, তাহলে এখানে বিক্রয় করেছে কত, ১০,০০০, কিন্তু এখানে ১০,০০০ প্যাকেট, এটা কিন্তু টাকা নয়, অর্থাৎ প্যাকেটকে আমরা যদি টাকায় পরিণত করতে চাই তাহলে প্রতি প্যাকেটের বিক্রয় মূল্য কত, আমার উদ্দীপকে কি ছিল, প্রতি প্যাকেটের বিক্রয় মূল্য আমাদের কত ছিল, আমরা দেখে নিই ১১ টাকা, তার মানে হচ্ছে এখানে ১১ দিয়ে গুণ করলে আমাদের মোট বিক্রয়ের পরিমাণ বের হয়ে যায়। এরপরে পরিবর্তনশীল ব্যয়, দেখো যত বিক্রয় করেছি তত তার উপরেই কিন্তু পরিবর্তনশীল ব্যয় হবে, তার মানে এই ১০,০০০ টাকার সাথে পরিবর্তনশীল প্রতি প্যাকেটের পরিবর্তনশীল ব্যয় কত ছিল আমাদের, আমরা এখানে ৬ টাকা দেখতে পেয়েছিলাম, ৬ টাকা, হ্যাঁ ৬ টাকা, তো আমরা ৬ দিয়ে গুণ করব, আর স্থির ব্যয় যা আছে তাই থাকবে, এটা ৬০,০০০ টাকাই থাকবে, এটা কোনো চেঞ্জ নেই, এটা তো টাকাই দেওয়া আছে। ওকে, তো দেখো বিক্রয়, আমি আবার বলছি, কত বিক্রয় করেছি, ১০,০০০, আমার কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেটা, দেখো আমার উদ্দীপকে ছিল কিন্তু ২০,০০০ প্যাকেট, কিন্তু আমার কোশ্চেনে বলে দিয়েছে কত, ১০,০০০, তার মানে এটা নিয়ে কাজ করতে হবে। তো ১০,০০০, এই ১০,০০০ প্রতি প্যাকেটের বিক্রয় মূল্য কত করে, ১১ করে, তার মানে ১১ দিয়ে গুণ করেছি। আবার পরিবর্তনশীল ব্যয়ের বেলায় কিন্তু এই ১০,০০০ আসতেছে এবং প্রতি প্যাকেটের পরিবর্তনশীল ব্যয় কত ছিল, ৬ টাকা, তাই ৬ দিয়ে গুণ করেছে। ওকে, তো এখন দেখো এটাকে আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে কত হয়, ১,১০,০০০, ১০,০০০ গুণ ১১, তার মানে কি কত, ১,১০,০০০ টাকা আসে। এখান থেকে আমরা যদি গুণ করি তাহলে কত হয়, ৬০,০০০, এরপর এখানে মাইনাস কত, ৬০,০০০, তার মানে এখন কি হয় দেখো, তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি ১,১০,০০০, এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে দুইটা মাইনাস করলে ১,২০,০০০, আর এখানে আছে ১,১০,০০০, তার মানে কি আমি বুঝতে পারি
যে 10,000 টাকা আমার কিন্তু কি আসছে, মাইনাস আসছে। মাইনাস মানে কি, ক্ষতি হয়েছে। মাইনাস মানে কি, ক্ষতি। অর্থাৎ আমার ক্ষতি কত টাকা, 10,000 টাকা কিন্তু আমার ক্ষতি হয়েছে। তো আমার কোশ্চেনে ছিল, এখানে আমরা যদি লিখি পরিচালন মুনাফা বা ক্ষতি, তাহলেই হবে পরিচালন মুনাফা বা ক্ষতি। তাহলে আমার কি হয়েছে, পরিচালন ক্ষতি হয়েছে। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা বুঝতে পারলাম যে আসলে কিভাবে আমাদের পরিচালন ক্ষতি হয়েছে। তো পরিচালন মুনাফা বা ক্ষতি হতে পারে, সূত্রটা হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস হচ্ছে স্থির ব্যয়। তো এক্ষেত্রে বিক্রয় আমার কত বিক্রয় করছে, কোশ্চেনে লেখা আছে 10,000 প্যাকেট পণ্য বিক্রয়। তো 10,000 গুণ কত, প্রতি প্যাকেটের বিক্রয় মূল্য 11 ছিল, গুণ করছি 11। তারপরে পরিবর্তনশীল ব্যয় ছিল আমার 10,000, গুণ প্রতি প্যাকেটের পরিবর্তনশীল ব্যয় ছিল 6 টাকা, তাই 6 দিয়ে গুণ করেছি। আর স্থির ব্যয় যেটা আমাদের দেওয়া ছিল 60,000, তাই 60,000-এ নিয়েছে। ওকে, তো এখন ক্যালকুলেশন করে আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের ক্ষতি হয়েছে কত, 10,000। তো আমরা 10,000 টাকা আমরা কি হিসাবে লিখব, ক্ষতি হিসাবে এখানে কাউন্ট করব। তো আমরা সবাইকে এটা বুঝতে পেরেছি। দেখো তারপরেও যদি আমি বলি যে তারপরে আমি যদি তোমাদেরকে বলি, পরে যদি 10,000 ছিল, এরপর আর একটা কোশ্চেন কি ছিল আমাদের, আর একটা কোশ্চেন ছিল 15,000 প্যাকেট। তো 15,000 প্যাকেট যদি আমরা বলি যে 15,000 প্যাকেট যদি একটা প্রতিষ্ঠান বিক্রি করে, সেক্ষেত্রে আসলে কি হবে, তার কি চেঞ্জ হবে না এই অবস্থায় থাকবে, সেটা কিন্তু আমাদের জানা দরকার যে আসলে এটা আমাদের হবে কি না। তো দেখো পরের কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করি, এটা মুছে ফেলি। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো একই সূত্র যেহেতু, তাই আমি এটা বুঝলাম না, আমি শুধুমাত্র দেখো এই 10,000 প্যাকেটের জায়গায় আমাকে কত কি বলছে, 15,000 প্যাকেট। যদি এই প্রতিষ্ঠানটি বলছে তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে, আসলে যদি ওই প্রতিষ্ঠানটি 15,000 প্যাকেট পণ্য বিক্রয় করে, তাহলে তার লাভ বা ক্ষতি হবে কত। 10,000 করছে, তার ক্ষতি হয়েছে। তার মানে এখন দেখব যদি 15,000 প্যাকেট পণ্য সে বিক্রয় করে, তাহলে তার লাভ বা ক্ষতি কত। জাস্ট ওই আগে ছিল 10,000, এখন হয়েছে কি 15,000। তা সেইমভাবে করব। তো আগে ছিল আমরা 15,000, 10,000 ছিল, আর এখানে 15,000। তাহলে আমরা লিখতে পারি 15,000 গুণ, অর্থাৎ প্রতি প্যাকেটের বিক্রয় মূল্য আমাদের কত দেওয়া আছে, 11। এরপরে দেখো মাইনাস পরিবর্তনশীল ব্যয়, যেটা আমাদের এই 15,000 টাকার উপরই আমরা কত টাকা ধরবো, পরিবর্তনশীল ব্যয় আমরা 6 টাকাই ধরবো। আর স্থির ব্যয় আমাদের কত দেওয়া আছে, 60,000, অর্থাৎ 60,000 টাকাই লিখব। তো দেখো এখানে বিক্রয় আমাদের 15,000 গুণ কত, 11 দিয়ে আমরা গুণ করলে, আমাদের ক্যালকুলেশন করলে কত আসে একটু আমরা করে নিই, 1,65,000। তো আমরা দেখতে পাচ্ছি 1,65,000 টাকা আসছে। এবং এখানে 15,000 গুণ কত, 6, তাহলে আমাদের আসছে 90,000। এরপরে আমাদের 60,000, স্থির ব্যয় আমাদের কত আসছে, 60,000। তো আমরা সবাই কি দেখতে পাচ্ছি। তো এখানে যদি না বুঝো তোমরা সবাই কমেন্টস করবে, কমেন্টসের মাধ্যমে আমরা জানবো যে আসলে তোমরা কি বুঝতেছো বা বুঝতেছো না। তো দেখো এখন একটু ক্যালকুলেশন করলে 1,65,000 এটা প্লাস, আর দুইটাই কিন্তু মাইনাস, সবগুলো মাইনাস অর্থাৎ যোগ করে আমরা মাইনাস করে নিতে পারি। ওকে, তো 1,65,000 থেকে 90,000 এবং 60,000 তুমি বাদ দাও, দেখো এখানে কি প্লাস আসে নাকি মাইনাস আসে। তো আমরা কি দেখতে পেলাম যে এখানে 15,000 টাকা কি আসছে, প্লাস আসতেছে। একটু ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো, তার মানে এখানে লাভ হয়েছে, অর্থাৎ লাভ অর্থাৎ পরিচালন লাভ হয়েছে। আমরা লিখতে পারি কত টাকা, 15,000 টাকা। তার মানে আমাকে তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছিল, অর্থাৎ এক সময় ছিল 10,000 প্যাকেট পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কত হবে, আর একটা ছিল 15,000 প্যাকেট পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কত হবে, এতটুকুই ছিল। তাহলে আমি কি দেখতে পেলাম যে যদি বিক্রয়ের পরিমাণ যত বেশি বেশি বৃদ্ধি পাবে, ততই প্রতিষ্ঠানের জন্য মুনাফা হবে, আর বিক্রয়ের পরিমাণ যত কমবে ততই প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হবে। এতটুকুই তুলনামূলক বিশ্লেষণ। সবাই কি বুঝতে পেরেছি? দেখো 15,000 টাকা, আগে ছিল 10,000, 10,000 থেকে 15,000, অর্থাৎ 5,000 প্যাকেট পণ্য বিক্রয় বৃদ্ধি পেয়েছে, ফলে কিন্তু মুনাফাও কি হয়েছে, বেশি হয়েছে। আর এর আগে ছিল 10,000, তার মানে কিন্তু 10,000-এর ফলে কিন্তু ক্ষতি হয়েছিল 10,000। তো এটাই হচ্ছে আসলে সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে যে আমরা বলতে পারি বিক্রয় যত বেশি হবে, তা লাস্ট কথাটা কি বলতে পারি, লাস্ট কথাটা হচ্ছে বিক্রয় যত বেশি হবে মুনাফা তত
বেশি হবে। ওকে, বিক্রয় যত কম হবে মুনাফা তত কম হবে। ওকে, এটাই ছিল আমাদের এই উদ্দীপকের এই অ্যান্সারটা। আশা করছি সবাই বুঝতে পেরেছ। তো এখানে তাহলে আমরা এটা লাভ আমাদের 15,000 টাকা আমরা পেলাম। তো দেখো এরপরে আমরা আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখিয়েছিলাম, গতকালকে বলেছিলাম প্রয়োজনীয় বিক্রয় কিভাবে বের করতে হয়, নিরাপত্তা প্রান্ত কিভাবে বের করতে হয়, এটা একটু দেখানোর চেষ্টা করব। দেখি কতটুকু তোমাদের দেখানো যায় আর একটুকু, যে কিভাবে নিরাপত্তা প্রান্ত আমরা বের করি। তো দেখি একটা অঙ্কে আমরা চলে যাব। নিরাপত্তা আচ্ছা নিরাপত্তা একক আসলে কিভাবে বের করে সেটা দেখাচ্ছি, খেয়াল করো সবাই। নিরাপত্তা প্রান্ত। ওকে, তো আরেকটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, এটাও একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান। উৎপাদনকারী প্রতিষ্ঠানের লেখা আছে বিক্রয়। তো আমাদের কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, অর্থাৎ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান লিখলাম না, লেখা আছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় দেওয়া আছে 15,000 প্যাকেট। 15,000 প্যাকেট। তো 15,000 প্যাকেট তার বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে এবং বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য এখানে আমি বলতে পারি প্রতি প্যাকেট দেওয়া আছে বা একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 10 টাকা। এরপরে দেখো পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় আমাদের দেওয়া আছে, এটাও প্রতি প্যাকেট দেওয়া আছে। প্রতি প্যাকেট আমরা কত টাকা দেওয়া আছে আমরা একটু দেখে নেই। 5 টাকা, ধরো 5 টাকা। এরপর আমাদের আরেকটা ইনফরমেশন আছে, স্থির ব্যয় 50,000। এখানে লেখা আছে স্থির ব্যয় 50,000। ওকে, 50,000 কিন্তু টাকা। তো দেখো আমাদের এতটুকুই মনে করো একটা উদ্দীপক, যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় 15,000 প্যাকেট, বিক্রয় মূল্য প্রতি প্যাকেট 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় 5 টাকা, স্থির ব্যয় 50,000 টাকা। তো এখন এক্ষেত্রে আমাদের কোশ্চেনে বের করতে বলবে কি, আমরা একটু দেখি। যদি আমি প্রথমে কোশ্চেনটা একটু বানাই ফেলি, একটা কোশ্চেন যেহেতু আমি একটা ক্রিয়েট করি, যে কোশ্চেনের মধ্যে কি বের করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন তোমাকে বললো যে নিরাপত্তা প্রান্ত বের করো। ওকে, নিরাপত্তা প্রান্ত আমরা কিভাবে বের করব? নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। তো এমন একটা কোশ্চেন, নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো, তার মানে এটা ক্যালকুলেশন করে আমাদের করতে হবে। ওকে, তারপরে এসো আরেকটা কোশ্চেন, যদি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের আমি যদি বলি প্রতিষ্ঠানটি 10,000 টাকা মুনাফা করতে চাইলে তার কত একক পণ্য বিক্রয় করতে হবে? তো আমরা দুটি কোশ্চেন দেখতে পেলাম। তো আগে আমরা বলেছি, আগে আমরা উদ্দীপকটা দেখব, তারপরে অ্যান্সারে যাব। একটু খেয়াল করবে সবাই। তো দেখো এখানে বিক্রয় আমি লিখে দিয়েছি তোমাদের 15,000, দেখা যাচ্ছে বিক্রয় 15,000 প্যাকেট, বিক্রয় মূল্য প্রতি প্যাকেট 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় 5 টাকা, স্থির ব্যয় 50,000 টাকা। কোশ্চেন হচ্ছে নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো, তার মানে নিরাপত্তা প্রান্ত আমাকে বের করতে হবে। এরপরে আমরা কি লিখতে পাচ্ছি, প্রতিটি 10,000 টাকা মুনাফা, অর্থাৎ প্রতিটি না, এখানে একটু ভুল হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠানটি হবে। প্রতিষ্ঠানটি 10,000 টাকা মুনাফা করতে চাইলে তার কত একক পণ্য বিক্রয় করতে হবে? এই প্রতিটির জায়গায় প্রতিষ্ঠানটি হবে। প্রতিষ্ঠানটি 10,000
টাকা মুনাফা করতে চাইলে তার কত একক পণ্য বিক্রয় করতে হবে? ফার্স্ট তোমাকে বুঝতে হবে কি বের করতে হবে। ফার্স্ট আমি বলছিলাম গ নাম্বার কোশ্চেনে দেখো, খেয়াল করো, নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো, তার মানে নিরাপত্তা প্রান্ত বের করতে হবে। তো নিরাপত্তা প্রান্তর আমাদের সূত্রটা জানতে হবে আগে। ওকে, তাহলে কিভাবে সূত্রটা জানবো? আমাদের সূত্রটা হচ্ছে এরকম, প্রকৃত বিক্রয় নিরাপত্তা প্রান্ত ইকুয়াল প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয় এককেরটা নিব। ওকে, তার মানে আমাদের সমচ্ছেদ বিন্দু এককটা বের করতে হচ্ছে। এরপরে দেখো, এরপরে বলছে প্রতিষ্ঠানটি 10,000 টাকা মুনাফা করতে চাইলে তার কত একক পণ্য বিক্রয় করতে হবে। তার মানে এখানে কি বের করতে হবে? কোনো কিছু বলা নেই, আমাকে বুঝতে হবে কি। দেখো, মুনাফা করতে চাইলে তার কত একক পণ্য বিক্রয় করতে হবে, তার মানে কি প্রয়োজনীয় বিক্রয় তার বের করতে হবে, কত একক পণ্য বিক্রয় করতে হবে। এরকম যদি বলে তার মানে কোন সূত্রটা ব্যবহার করতে হবে? প্রয়োজনীয় বিক্রয় আমাকে বের করতে হবে। তাহলে আমি বুঝতে পারলাম নিরাপত্তা প্রান্ত। ফার্স্ট আমরা যাব নিরাপত্তা প্রান্ত কিভাবে বের করে। তো নিরাপত্তা প্রান্ততে আমাকে বের করতে হবে কি? সমচ্ছেদ বিন্দু একক, কারণ সূত্রের মধ্যে সমচ্ছেদ বিন্দু একক আছে, সেক্ষেত্রে কিন্তু সমচ্ছেদ বিন্দু একক আমাকে ফার্স্ট বের করতে হবে। তো ফার্স্ট আমরা সমচ্ছেদ বিন্দু এককটা বের করে ফেলবো, তারপরে আমরা কিন্তু ওকে আবার এই প্রকৃত বিক্রয় চলে যাবো, এই নিরাপত্তা প্রান্তে চলে যাবো। ওকে, তো আমরা সমচ্ছেদ বিন্দু দেখো গ নাম্বার করার আগেই আমাদের এই কাজটা, অর্থাৎ গ নাম্বার শুরু করতে এই কাজটা আগে করতে হবে। সমচ্ছেদ বিন্দু একক, তো সমচ্ছেদ বিন্দু একক সূত্র কি জানা আছে? তো আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা এখানে লিখছি, স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। এখানে লিখবো স্থির ব্যয় ডিভাইডেড একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো দেখো, স্থির ব্যয় আমার কোশ্চেনে দেওয়া আছে 50,000, লিখলাম 50,000, এবং একক প্রতি বিক্রয় মূল্য আমাদের কত দেওয়া আছে? একক প্রতি বিক্রয় মূল্য দেখো, বিক্রয় মূল্য প্রতি প্যাকেট 10 টাকা। এখানে পরিবর্তনশীল ব্যয় কত দেওয়া আছে? 5 টাকা। তো এখানে 50,000, 10 থেকে 5 গেলে 5, অর্থাৎ কত অ্যান্সার কত আছে? 10,000। 10,000 একক, তার মানে সমচ্ছেদ বিন্দু একক এটা কিন্তু 10,000 আমাদের বের হয়েছে। তা আমরা 10,000 কিন্তু হয়েছে, এটুকু আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো, সমচ্ছেদ বিন্দু কিন্তু আমাকে বলে নাই, তারপরও কিন্তু আমি বের করছি 10,000। তো এখন আমাকে বের করতে বলছে নিরাপত্তা প্রান্ত। তো নিরাপত্তা প্রান্তের সূত্র কি আমাদের জানা আছে? প্রকৃত বিক্রয়। কি বার করতে হবে? প্রকৃত বিক্রয়। খেয়াল করো, নিরাপত্তা প্রান্ত লিখবো এখন। তো আমি এটা মুছে ফেললাম, এরপর আমরা যেটা আমাদের বের করতে হবে সেটাই আগে লিখি, নিরাপত্তা প্রান্ত। তাহলে আমরা এখানে 10,000 পেলাম। তো নিরাপত্তা প্রান্ত এককে, এটা কিন্তু এককে বের করছি, নিরাপত্তা প্রান্ত একক আমাদের কি বের করছি? একক। যার মানে একক মানে হচ্ছে সবগুলাই এককে আসবে। তার মানে নিরাপত্তা প্রান্তের সূত্র গতকালকে লিখে দিয়েছি, আজকেও খেয়াল করো, যারা পাওনি তারা আজকে দেখে নিতে পারো। নিরাপত্তা প্রান্তের সূত্র হচ্ছে, এখানে হচ্ছে প্রকৃত বিক্রয়। প্রকৃত বিক্রয় মানে বিক্রয়, প্রকৃত বিক্রয় মানে হচ্ছে কি? বিক্রয়। প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়, একক সবগুলো এককে, সমচ্ছেদ বিক্রয় এটাও হচ্ছে একক। তো প্রকৃত বিক্রয় এটাও কিন্তু আমরা একক লিখবো, সূত্রে একটু খেয়াল করবে। যেহেতু আমাকে নিরাপত্তা প্রান্ত এককে নির্ণয় করতে বলছে, সেহেতু প্রকৃত বিক্রয় এককেরটা লিখবো, সমচ্ছেদ বিক্রয় এককেরটা লিখবো। প্রকৃত বিক্রয় মানে কি? বিক্রয়, অর্থাৎ 15,000। এখান থেকে সমচ্ছেদ বিক্রয় আমি বের করেছি এর আগে, 10,000 হয়েছে। তার মানে কত? এটার অ্যান্সার কত? 5,000 একক। এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। আমি আবার বলছি, নিরাপত্তা প্রান্ত খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নিরাপত্তা প্রান্ত মানে হচ্ছে সমচ্ছেদ বিক্রয় হতে যত বেশি বিক্রয় হবে বা যত বিক্রয় হবে সেটি হবে নিরাপত্তা প্রান্ত। আর প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে বিক্রয় 15,000 প্যাকেট, সমচ্ছেদ বিক্রয় যেটা আমরা আগে বের করেছি 10,000। 15,000 থেকে 10,000 মাইনাস করলে আমাদের কত আসতেছে? তো আমাদের আসতেছে, যেটা আমরা দেখতে পেলাম,
আচ্ছা, তো আমরা এটা বুঝলাম। তারপরের কোশ্চেনটা কি ছিল? বলছিলাম প্রতিষ্ঠানটি যদি 10,000 টাকা লাভ করতে চায়, প্রতিষ্ঠানটি যদি 10,000 টাকা লাভ করতে চায়, তাহলে তার কত একক পণ্য বিক্রয় করতে হবে? তার মানে প্রয়োজনীয় বিক্রয় সূত্রটি কি মনে আছে? প্রয়োজনীয় বিক্রয় সূত্রটা আমরা এই প্রয়োজনীয় বিক্রয় সূত্রটা লিখে নিচ্ছি। তো কি সূত্র ছিল? যদি প্রতিষ্ঠানটি 10,000 টাকা লাভ করতে চায় বা মুনাফা অর্জন করতে চায়, তাহলে তার কত একক পণ্য বিক্রয় করতে হবে। তার মানে এটা দেখে বুঝতে হবে আমার সূত্রটি হচ্ছে প্রয়োজনীয় বিক্রয় একক। যেটা আমরা প্রয়োজনীয় বিক্রয় একক, আমাদের সূত্রটি হচ্ছে এরকম। দেখো, স্থির ব্যয় প্লাস মুনাফা, স্থির ব্যয় প্লাস মুনাফা, কোশ্চেনে ছিল মুনাফাটা, স্থির ব্যয় প্লাস মুনাফা ডিভাইডেড একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো আমাদের সূত্রটি এরকম, স্থির ব্যয় প্লাস মুনাফা ডিভাইডেড একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তো দেখো, স্থির ব্যয় আমাদের কত আছে? স্থির ব্যয় মানে কি এর আগে ছিল 50,000, আর মুনাফা আমি বলেছিলাম 10,000 টাকা, এটা কোশ্চেনে দেওয়া আছে। 10,000 15,000 যাই বলুক না কেন, মুনাফাটা করবো। একক প্রতি বিক্রয় মূল্য আমাদের কত দেওয়া আছে? 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় 5 টাকা। তো আমাদের কত হয়? 10 50 আর 10 60,000, আর এখানে হয় 5,000, সরি 5। তো এখানে তাহলে হয় কত? 5 12 60, অর্থাৎ 12,000 একক। তাহলে একটি প্রতিষ্ঠান যদি 10,000 টাকা লাভ করতে চায়, তাহলে তার 12,000 একক পণ্য বিক্রি করতে হবে। দেখা যাচ্ছে 12,000 কি করতে হবে? বিক্রি করতে হবে। তো এই ছিল আমাদের এই কোশ্চেন। তো আমরা আজকে দুটি সৃজনশীল শেষ করলাম। তো ফার্স্ট ছিল সমচ্ছেদ বিন্দু একক কিভাবে নির্ণয় করেছি, সেটি তোমাদেরকে দেখিয়েছিলাম। দ্বিতীয় হচ্ছে পরিচালন মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়, সেটি শিখিয়েছি। এর পরের কোশ্চেনটি ছিল নিরাপত্তা প্রান্ত কিভাবে নির্ণয় করতে হয়, সেটি। আর লাস্ট ছিল প্রয়োজনীয় বিক্রয় একক। খুবই সহজ অঙ্ক ছিল, আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবে, তা আমি নেক্সট ক্লাসে বোঝানোর জন্য চেষ্টা করব। তো এই অধ্যায়ে আমরা নগদ প্রবাহ করেছি, সমচ্ছেদ বিন্দু একক এবং টাকায় নির্ণয় করা শিখেছি, এবং আজকে বলেছিলাম মিক্স কিছু অঙ্ক থাকবে, সেটা কিন্তু আমি বলে দিয়েছি বা করে দিয়েছি। সমচ্ছেদ বিন্দু নির্ণয় করা শিখেছি, প্রয়োজনীয় বিক্রয় একক বের করা শিখেছি, নিরাপত্তা প্রান্ত বের করা শিখেছি, এবং পরিচালন মুনাফা কিভাবে নির্ণয় করে সেটি শিখেছি। ওকে, তো আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আর তোমাদের পরীক্ষার কথা বলা হয়েছিল যে ফার্স্ট ইয়ারদের জন্য 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আর যারা এইচএসসি পরীক্ষা দিবে এবার ক্যান্ডিডেট, তাদের জন্য 15 তারিখে পরীক্ষা শুরু হবে। তো সবাই ভালোভাবে প্রিপারেশন নিবে, পরীক্ষা দিবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।